স্বাগত বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের যে ভিডিও তাতে আমরা কি বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা তোমরা ইতিমধ্যে জানতেই পেরেছো। এবং আজকের যে বিষয় সেটা দেখে অনেকে খুশি হয়েছো, আবার আমি বুঝতে পারছি যে অনেকেরই হয়তো বিরক্ত লেগেছে। যে তোমরা অনেকে আশা করেছিলে যে জয়েনিং সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করব। তো এই প্রসঙ্গে বলে রাখি যে যেহেতু ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলো বহু রকম প্রশ্ন হয়, এবং এইগুলোর সম্বন্ধে আলোচনা করতে অনেকটা টাইম লাগবে। সেই জন্য আমি চেষ্টা করছি যে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ সংক্রান্ত যে আলোচনা সেটা যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করার। তো যারা জয়েনিংয়ের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করছিল তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের নিরাশ হওয়ার কিছু নেই। আমি কয়েকদিনের মধ্যে তোমাদের জয়েনিং সংক্রান্ত ভিডিও আপলোড করব। তো আজকের যে বিষয় ভয়েস চেঞ্জ সংক্রান্ত যে ভিডিও, তাতেও তোমরা দেখবে যে এখানে নিরাশ হওয়ার কিছু নেই। কারণ আজকের ভিডিওতে যে বাক্যগুলোর ভয়েস চেঞ্জ আলোচনা করব সেগুলো দেখার পর আশা করি বেশিরভাগ জনেরই মনে হবে যে না, ভিডিওটাতে সত্যি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো তোমাদের কাজে লাগবে। তো চলো বন্ধুরা, এখন দেখা যাক যে আমরা কোন ধরনের বাক্যের ভয়েস চেঞ্জ আলোচনা করব। তো দেখো বন্ধুরা, ইতিমধ্যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে বা ক্লজের যে ভাগ সেগুলো শিখেছি। তো যার ফলে আজকে যে ভয়েস চেঞ্জ, সেই ভয়েস চেঞ্জ সংক্রান্ত ভিডিও আরও তৈরি করলাম বা আপলোড করলাম এই জন্যে যে যেহেতু আমরা কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে বা কমপ্লেক্স সেন্টেন্স চিহ্নিত করতে শিখেছি, সেই জন্যই সেই সংক্রান্ত বাক্য নিয়ে আজকের ভয়েস চেঞ্জ, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সে সংক্রান্ত আলোচনা করে আজকের এই ভিডিওটা বানানো। তো দেখো, এখানে আমরা কিছু বাক্য নিয়েছি যেগুলো কমপ্লেক্স সেন্টেন্স আছে। তো পাশাপাশি কয়েকটা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো সেগুলোর ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব সেটা দেখব। তো এতদিন আমরা যে ভয়েস চেঞ্জের যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি তাতে আমরা শিখেছি যে বিভিন্ন ধরনের বাক্য, সেগুলোর যে বিভিন্ন টেন্সের বাক্য আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করেছি। আশা করি সেগুলো যারা ভালোভাবে বুঝেছো বা এখন সেই অনুসারে উত্তর করতে পারছো, তারা আজকের যে ভিডিও, সেই ভিডিওর যে প্রশ্ন দেখতে পাবে সেগুলো উত্তর করতে পারবে। তো দেখো বন্ধুরা, যে আজকের যে বাক্য সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আগের যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে সেগুলো শিখেছি আমি, সেই অনুসারে তোমরা আজকের বাক্যগুলোকেও চিনতে পারবে এবং এই বাক্যের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটাও তোমরা করতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে আমরা দেখি যে বাক্যগুলো চিনে নেই যে বাক্যগুলো কমপ্লেক্স সেন্টেন্সে আছে না কিসে আছে। তো দেখো যে উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এখান থেকে দেখতেই পাচ্ছ যে আমরা জানি যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। তো এখানে উই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট থেকে আমেরিকা পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো তোমরা জানোই যে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো উই নো প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট থেকে বাকি অংশ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বুঝতে পারছো যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। সেরকম একই রকম দেখো যে আই ক্যান নট ডিপেন্ড অন হোয়াট হি সেজ, যে আমি নির্ভর করতে পারি না যে সে কি বলে তার উপর আমি নির্ভর করতে পারি না। তো এখানে যেমন তোমাদের আগের ভিডিওতে শিখিয়েছি নাউন ক্লজের যে ব্যবহার, তাতে এখানে দেখতেই পাচ্ছ যে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে এই নাউন ক্লজ। তো সেরকমই দেখতেই পাচ্ছ যে তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানে যতগুলো বাক্য আছে সবই কমপ্লেক্স সেন্টেন্স, কয়েকটা কম্পাউন্ড সেন্টেন্স আছে এবং কয়েকটা বাক্য নিয়ে আছে যেগুলো তোমাদের দেখে কমপ্লেক্স বা কম্পাউন্ড বলে হয়তো ভুল হতে পারে। তো সেগুলো যাতে ভুল না হয় সেই জন্য এরকম কয়েকটা বাক্য নিয়েছি যেগুলো তোমাদেরকে সতর্ক করার জন্য, যে এগুলো যেন কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স ভেবে ভুল করে সেভাবে উত্তর না করো। তো দেখো যে এই যে কমপ্লেক্স সেন্টেন্সের যে দুটো আমি উদাহরণ দেখালাম, এই ধরনের বাক্যগুলোর আমরা উত্তর কিভাবে করব সেটা আগে আলোচনা করি। তো আমরা জানছি যে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের দু রকম ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত বাক্যের ভয়েস চেঞ্জগুলো করেছি তাতে তো আমরা দেখেছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে সেই অনুসারে উত্তর করেছি, যেমন শিখেছি সেভাবে। তো আজকের যে কমপ্লেক্স সেন্টেন্স তার উত্তর কিভাবে করব সেটা আমরা আলোচনা করব। তো দেখো যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজের যে কথা বললাম, তো এক্ষেত্রে ভয়েস চেঞ্জ যখন করব তখন প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ দুই প্রকার ক্লজেরই ভয়েস চেঞ্জ করতে হয়। দুটোতেই যদি দেখো যে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের কর্ম প্রয়োজন সেরকম বা অবজেক্ট প্রয়োজন, অথবা কমপ্লিমেন্ট যেমন থাকে আগের বাক্যগুলো যেমন আলোচনা করেছি আর কি, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট
তারপরে ধরো এবং যে ভার্বগুলো ছিল সেগুলো ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে সমস্ত ভার্ব কর্ম ছাড়া মানে সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখেছি কমপ্লিমেন্ট আছে বা দুটো করে অবজেক্ট আছে। তো এরকম অনেক বাক্য পেয়েছি। তো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও এরকমটাই তোমাদের মনে রাখতে হবে যে যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকবে দুটোরই ভয়েস চেঞ্জ করতে হবে, এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে নিয়ম আমরা যা ফলো করে আসছি বা অনুসরণ করে আসছি সেরকমই নিয়ম প্রয়োগ করতে হবে। তো এক্ষেত্রে দেখো যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ যেটা বললাম দুটোরই আমরা ভয়েস চেঞ্জ করব। তো এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোতেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটে জিনিস আছে কিনা, আর সেই অনুসারে আমরা ভয়েস চেঞ্জ করব। এবারে এই প্রসঙ্গে আমরা বলবো যে প্রথম যে দুটো আমরা প্রশ্ন নিয়েছি বা যেসব প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা ক্ষেত্র বিশেষে পরপর যে উত্তর করব সেরকমটাও নয়, যে আমাদের বোঝার সুবিধার অনুসারে, মানে এটা বলার উদ্দেশ্য এটা যে 1 2 3 4 করে যে পরপর সিরিয়ালি উত্তর করব সেরকমটা নয়। আমাদের আস্তে আস্তে আমরা প্রথম দিক থেকে আসলে যেগুলো তুলনামূলক সহজ সেরকম ধরনের বাক্য থেকে আস্তে আস্তে একটু কঠিন দিকের বাক্যে যাব। মানে কঠিন বলতে সেরকম কঠিন নয়, বুঝতে পারলে সবই সহজ। তাহলে দেখো যে প্রথম যে বাক্য আমরা দেখতে পাচ্ছি, উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এবারে যেটা তোমাদের বললাম যে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট অথবা সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট এরকম আছে কিনা সেটা আগে দেখতে হবে। তাহলে দেখো বন্ধুরা, এখানে যদি আমরা প্রথমে 6 নম্বরে আমাদের যে প্রশ্ন সেই বাক্যটাকে নিয়ে প্রথমে যদি আলোচনা করি, তাহলে দেখো যে যেরকমটা বললাম যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোরই ভয়েস চেঞ্জ করতে হবে, এবং সেক্ষেত্রে যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা ট্রানজিটিভ ভার্ব কমপ্লিমেন্ট এসব যদি থাকে অবজেক্ট এসব থাকলে পরে সেগুলোর যদি ভয়েস চেঞ্জ করা যায় তাহলে পরে অবশ্যই ভয়েস চেঞ্জ করতে হবে। তো আমরা প্রথম যে উদাহরণ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 6 নম্বরের যে আমাদের বাক্য আছে সেই 6 নম্বর বাক্যের দেখব আমরা যে প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এবং তার ভয়েস চেঞ্জ করা যায় কিনা। তো দেখো যে প্রথম যে উদাহরণটা আমরা নিয়েছি যে হি টোল্ড মি দ্যাট হি উড বাই দ্য বুক, যে সে আমাকে বলল যে সে একটা বই কিন্তু। তো হি টোল্ড না দেখতেই পাচ্ছ যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে হি টোল্ড মি, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে দ্যাট থেকে বুক পর্যন্ত। তো এখানে এবার আমরা দেখব যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অনুসারে পাচ্ছি কিনা। তো প্রথম যে বাক্যটা প্রিন্সিপাল ক্লজ যেটা আছে সেখানে দেখো যে সাবজেক্ট হচ্ছে হি, টোল্ড হচ্ছে ভার্ব এবং মি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা হি টোল্ড মি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে যাচ্ছি। এবার এই বাক্যকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে পরে যেমনটা আমাদের উত্তর লেখা আমরা এর আগে শিখেছি সেইভাবে আমরা উত্তর লিখব। তাহলে দেখো হি টোল্ড মি যেটা আছে একে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে পরে তোমরা শিখেছো আগে যে মি যেটা অবজেক্ট সেটা সাবজেক্টে লিখি, তাহলে এখানে মিটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এবার আই এর পরে এম বসে, কিন্তু টোল্ড পাস্ট টেন্সে আছে বলে এখানে এম থেকে ওয়াজ হয়ে যাবে, তাহলে আই ওয়াজ। এবার দেখো যে ভার্ব যেটা আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম বসাতে হয়, তাহলে আই ওয়াজ টোল্ড এর সেকেন্ড টেল এর পাস্ট ফর্ম টোল্ড, তার থেকে পাস্ট পার্টিসিপল টোল্ড, তাহলে টোল্ড লিখলাম। এবার এরপরে বাই লিখবো আমরা, তাহলে দেখো যে আই ওয়াজ টোল্ড বাই। এবার হি এর অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ কেস এখানে আমরা লিখে দিলাম যে হিম। তাহলে তোমাদের যেমনটা বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ উভয়েরই ভয়েস চেঞ্জ করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের অবশ্যই দেখব যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইসবগুলো আছে কিনা। তাহলে দেখো যে আমরা এখানে দুটোতেই প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোতেই আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেলাম, এবং সেই অনুসারে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যবহার করে যেভাবে আমরা এতদিন ভয়েস চেঞ্জ শিখে আসছি সেই অনুসারে প্রিন্সিপাল ক্লজের আমরা ভয়েস চেঞ্জ করে দিলাম। এবার দেখো পরের যে বাক্য বা সাবঅর্ডিনেট ক্লজের যে লিঙ্কার যেটা কাজ করছে দ্যাট হিসেবে যে লিঙ্কার কাজ করছে সেটাকে বাদ রেখে এবার আমরা পরবর্তী যে অংশ আছে সেটার ভয়েস চেঞ্জ করব। তাহলে হি উড বাই দ্য বুক, এখান থেকে আমরা সহজে বুঝতে পারছি কি যে এখানে যে হি আছে এই বাক্যের হি হচ্ছে সাবজেক্ট, উড বাই হচ্ছে ভার্ব এবং দ্য বুক হচ্ছে অবজেক্ট। তাহলে এখানেও আমরা একই নিয়ম কাজে লাগাবো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেটা পাবো তাকে মধ্যে অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে এখানের যে অবজেক্ট দ্য বুক সেটাকে কি করব আমরা যে সাবজেক্ট হিসাবে লিখে নেব, তাহলে দ্য বুক। এবার দেখো যে তোমরা শিখেছো যে মোডাল থাকলে পরে এবং সেটা পাস্ট টেন্সে থাকলে ওই ফর্মটাই লিখতে হয়, কিছু পাল্টাই না। তাহলে পরে আমরা উড লিখলাম। এবার দেখো মোডাল থাকলে পরে তোমাদের শিখেছি তারপরে বি বসাতে হয়, তাহলে বি বসালাম। এবার যে ভার্ব আছে সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্ব বাই তার পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা এতদিনে শিখেছো যে বট লিখবো।
তাহলে দ্য বুক উড বি বট, এরপরে আমরা বাই লিখবো, দিয়ে এবারে হি যেটা আছে তার অবজেক্টিভ কেস হিম লিখবো। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোরই ভয়েস চেঞ্জ করলাম। এবার এরপরে আমরা কি করব, যে মধ্যের যে লিঙ্কার বাদ দিয়েছিলাম আমরা দ্যাট, সে দ্যাটটাকে যেখানে আছে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এই দুটোকে সংযুক্ত করছে যে জায়গাতে থেকে সেখানে বসিয়ে দেবো, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের যে প্যাসিভ ভয়েসের বাক্য তার পরে। তাহলে দেখো যে হি টোল্ড মি দ্যাট হি উড বাই দ্য বুক, এই অংশটাকে আমরা ভয়েস চেঞ্জ করলাম, যে হি টোল্ড মির ভয়েস চেঞ্জ আই ওয়াজ টোল্ড বাই হিম, তারপরে দ্যাট যেমন ছিল সেরকম বসিয়ে দিলাম। এবার হি উড বাই দ্য বুক সেটার ভয়েস চেঞ্জ করে লিখে দিলাম যে দ্য বুক উড বি বট বাই হিম। তাহলে দেখতেই পেলে যে প্রথমেই তোমাদেরকে যে নিয়ম বললাম যে কমপ্লেক্স সেন্টেন্স হলেও এক্ষেত্রে আলাদা কিছু নয়, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রথমে আমাদের কাজ হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ চিনতে হবে, তারপরে সেই প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ যেটা পাচ্ছি আমরা সেই প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্ট, তারপরে ভার্ব আছে কিনা, যদি ভার্ব থাকে তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব কিনা অর্থাৎ তার সাথে অবজেক্ট প্রয়োজন কিনা বা অবজেক্ট আছে কিনা সেটা দেখতে হবে এবং সেই অনুসারে ভয়েস চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা সেই অনুসারে দেখো প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোরই আমরা এখানে ভয়েস চেঞ্জ করে দিলাম। তাহলে হি টোল্ড মি দ্যাট হি উড বাই দ্য বুক, এর উত্তর হয়ে গেল যে আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট দ্য বুক উড বি বট বাই হিম। আশা করি তোমাদের এটা বুঝতে সুবিধা হলো। এবার আমরা দেখো যে এইরকম টাইপের আর একটা উদাহরণ নিয়ে কাজ করব। তাহলে তোমরা দেখলে যে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। তো এ প্রসঙ্গে বলবো যে ভিডিওটা বড় হবে, যেমন সাধারণত হয় সেরকমই হবে। তো আশা করি তোমরা তোমাদের ভালোর জন্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবার আমরা আলোচনা করব যে এমন ধরনের বাক্য যেখানে এখানে যেমন আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দুটো ক্ষেত্রে পেলাম, সেরকম টাইপের কোনো যদি বাক্য হয় যে সেখানে ধরো সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্পষ্টভাবে বুঝতে পারা যাচ্ছে না, সেটা প্রিন্সিপাল ক্লজে হোক বা সাবঅর্ডিনেট ক্লজে হোক, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এরকম একটা বাক্য আগে দেখি। যেমনটা তোমাদের বললাম দেখো সেই অনুসারে এখানে দেখতে পাচ্ছ উই নো, এরকম তোমাদেরকে উদাহরণ এরকম, তারপরে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, তারপরে যেমন এটা হোপ দ্যাট উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, ঠিক একই রকমভাবে পিপল সে দ্যাট, একই রকম দেখতে পাচ্ছ এভরিবডি অ্যাডমিটস দ্যাট, এই টাইপের যদি বাক্য থাকে। তারপরে দেখো যে উই এক্সপেক্ট দ্যাট, এরকম টাইপের যদি কোনো বাক্য অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের কোনো বাক্য যদি শুরু হয়, তাহলে পরে সেক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব সেটা আমরা এখন আলোচনা করব। তাহলে এখানে যেমন তোমাদের প্রথমে বললাম যে সাবজেক্ট যে কোনো থাকতে পারে, তারপরে নো অথবা সে থিঙ্ক বিলিভড অথবা অ্যাডমিট এক্সপেক্ট এরকম যা কিছু ভার্ব থাকুক না কেন, তারপরে ড্যাট দিয়ে যদি কোনো ক্লজ শুরু হয়, অথবা দ্যাট ছাড়া অন্য যে কোনো লিঙ্কার যেগুলো আমি নাউন ক্লজ আলোচনা করার সময় শিখিয়েছি তোমাদের, তো তাই দিয়ে যদি সাবঅর্ডিনেট ক্লজটা থাকে তাহলে পরে আমরা সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ কীভাবে করব। তাহলে দেখো যে এই টাইপের বাক্য থাকলে পরে দুইভাবে ভয়েস চেঞ্জ করা যায়। যেমন এখানে দেখো যে এই টাইপের যে বাক্য আমরা আগের যে দুটো উদাহরণ ছেড়ে এলাম বা তিনটে উদাহরণ তোমাদের দেখালাম বা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। তো দেখো এখানে একটা প্রশ্ন যে পিপল বিলিভ দ্যাট হি ইজ এ থিপ, এখানে দেখতে পাচ্ছ যে পিপল বিলিভ দ্যাট হি ইজ এ থিপ। একই রকমভাবে আর একটা উদাহরণ যেমন দে বিলিভ দ্যাট রাম ওয়াজ ভেরি রিচ, ঠিক একই রকম দুটো উদাহরণ যেরকম আমরা আগের যে প্রশ্ন তাতে আলোচনা করলাম। এই যেমন উই নো দ্যাট, তারপরে যেমন উই হোপ দ্যাট, এরকমই এখানটাতে দেখতে পাচ্ছ কি যে লেখা আছে যে পিপল বিলিভ দ্যাট হি ইজ এ থিপ অথবা দে বিলিভ দ্যাট রাম ওয়াজ ভেরি রিচ। তো এরকম যদি বাক্য হয় তাহলে পরে তোমাদের জেনে রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লজ যেটা থাকবে সেটাকে আমরা এরকমভাবে প্রথমে লিখে দেবো যে ইট ইজ অথবা ওয়াজ। এবার বুঝতেই পারছো যে প্রিন্সিপাল ক্লজের ভার্ব যে টেন্সে থাকবে সে অনুসারে ইজ হবে না ওয়াজ হবে, আর না ওয়ার কি হবে, সেটা প্রিন্সিপাল ক্লজের যে ভার্বের টেন্স হবে সে এবং পার্সন নাম্বার অনুসারে এখানের ভার্বটাকে লিখতে হবে। কিন্তু প্রথমে আমরা শুরু করব ইট দিয়ে, এরপরে যে ভার্বটা থাকবে সেই অনুসারে লিখতে হবে। তো আমাদের এই প্রশ্নে যেহেতু বিলিভড লেখা আছে, যেটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বোঝানোর জন্য নিয়েছি, তো এখানে বিলিভড আছে যেহেতু সে, এবং এখানে দেখো যে পিপল বিলিভড, বিলিভ যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে সেজন্য এটাকে লিখে দেওয়া হলো কি ইট ওয়াজ বিলিভড। দেখো এর যদি আমরা উত্তর লিখি তাহলে এভাবে লিখবো যে ইট ইজ অথবা ওয়াজ দিয়ে যে ভার্বটা থাকবে সেটাকে লিখবো। এখানে যেমন প্রশ্ন আমরা যেটা উদাহরণস্বরূপ বোঝানোর জন্য নিয়েছি তাতে বিলিভ লেখা আছে বলে এখানে আমরা বিলিভটা লিখেছি। তারপরে দ্যাট লিখবো, যে দ্যাট লেখার পরে বাকি যে অংশটুকু আছে তার যেভাবে ভয়েস চেঞ্জ করার করব, আর যদি ভয়েস চেঞ্জ না করার প্রয়োজন পড়ে তাহলে পরে ভয়েস চেঞ্জ করব না। তাহলে এখানে দেখো যে আবার এরকমভাবে আমরা লিখতে পারি যে হি ইজ
সেড অথবা হি ইজ নোন, হি ইজ বিলিভড। তাহলে এখানে বুঝতেই পারছো যে প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব থাকবে তার টেন্স অনুসারে এখানে ইট লিখলে পরে ইটের পরে ইজ বা ওয়াজ অথবা ওয়ার যা হবে সেটা লিখবো। তারপরে আর একটা যে নিয়ম সেভাবে হি, তারপরে ইজ ওয়াজ আর ওয়ার যা হবে সেটা লিখবো, দিয়ে সেড অথবা নোন অথবা বিলিভড এরকম লিখে টু বি লিখবো। তাহলে এক্ষেত্রে হয়তো তোমাদের একটু অসুবিধা হচ্ছে মনে হয়। তো উদাহরণ নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে দেখো যে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে দেখো যে পিপল বিলিভ দ্যাট হি ইজ এ থিপ। এখানে দেখতেই পাচ্ছ তাহলে যে পিপল বিলিভড এটাকে লেখা হয়েছে কিভাবে, দেখো যে ইট ওয়াজ বিলিভ দ্যাট। তাহলে তোমাদের এখানে যেমনটা বলেছিলাম যে ইট লিখবো প্রথমে, এটা অবশ্যই মনে রাখবে যে যদি প্রিন্সিপাল ক্লজ যেটা সেই ক্লজের যে বাক্য তাতে যদি সরাসরি কোনো অবজেক্ট না থাকে তাহলে পরে আমরা সেই অংশটাকে এইভাবে লিখবো। তাহলে ইট ইজ অথবা ওয়াজ দিয়ে যে ভার্ব থাকবে সেটাকে লিখতে হবে। তাহলে এখানে দেখো যে বিলিভ যেহেতু পাস্ট টেন্সে আছে তো সেই জন্য ইট লিখে তারপরে ওয়াজ লেখা হয়েছে এবং যে ভার্বটা আছে সেটাকে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে তোমাদের এখানে উদাহরণে দ্যাট বসাতে বলেছিলাম। এই যে আমরা উদাহরণটা নিয়ে আলোচনা করছি সেখানেও দেখো কি করা হলো যে ইট ওয়াজ বিলিভ দ্যাট। এখানে প্রশ্ন দেখো পিপল বিলিভ দ্যাট, এটাকে লেখা হলো কি ইট ওয়াজ বিলিভ দ্যাট। এবার দেখো পরের যে সাবঅর্ডিনেট ক্লজের যে অংশ আছে এই দ্যাট পর্যন্ত যা আছে লিখে দেওয়া হলো। তারপরে হি ইজ এ থিপ, এখানে দেখো হি ইজ এ থিপ এই বাক্যে সাবজেক্ট আছে এবং এই সাবজেক্ট সম্বন্ধে প্রেডিকেটও আছে যে সে একটা চোর, এটা লেখা আছে, কিন্তু সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এ অনুসারে কিন্তু বাক্যটার গঠন নাই যে সাবজেক্টকে অবজেক্টে চেঞ্জ করব, অবজেক্টকে সাবজেক্টে চেঞ্জ করব, সেরকম কোনো ট্রানজিটিভ ভার্ব বা অবজেক্ট নাই। সুতরাং এই বাক্যের ভয়েস চেঞ্জ করা যাবে না, সেই জন্য এই বাক্যকে আমরা কি করব দ্যাটের পরে যা আছে লিখে দেবো। তাহলে দেখো এই ক্ষেত্রেও তাই করা হয়েছে যে দ্যাট হি ইজ এ থিপ। আশা করি বুঝতে পারলে যে তাহলে এইখানের ভার্বটা বিলিভড আছে বলে এটাকে এবং পাস্ট টেন্সে আছে বলে এটাকে লিখে দেওয়া হলো ইট ইজ বিলিভড। তারপরে দ্যাট দিয়ে পরের যে অংশ আছে সেটা যেমন আছে সেরকমটা রেখে দেওয়া হলো যে দ্যাট হি ইজ এ থিপ। উত্তরেও দেখো দ্যাট হি ইজ এ থিপ এটা লিখে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে পিপলটা তাহলে কোথায় গেল। তাহলে এক্ষেত্রে তোমাদের বলবো যে এরকম টাইপের বাক্যতে যখন আমরা প্রিন্সিপাল ক্লজটাকে যখন ইট ইজ বা ইট ওয়াজ দিয়ে যে ভার্ব সেটাকে দিয়ে যখন আমরা লিখবো সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসে যখন বাক্যটাকে চেঞ্জ করব তখন সেই সাবজেক্টটাকে আর লেখার দরকার পড়ে না। তো এখানে যেমনটা দেখতেই পাচ্ছ। আবার যদি ধরো দ্বিতীয় যে উদাহরণটা সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি যে দে বিলিভ দ্যাট রাম ওয়াজ ভেরি রিচ। তাহলে দে বিলিভ দ্যাট এটাকেও আমরা আগের মতনই বিলিভ যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে লিখে দেওয়া হলো দেখো যে ইট ওয়াজ বিলিভ দ্যাট। আগে তোমাদের যেমনটা আমি শেখালাম সেই অনুসারে এখানে লেখা আছে যে ইট ওয়াজ বিলিভড দ্যাট। তারপরে দেখো যে দ্যাটের পরে এখানে রাম ওয়াজ ভেরি রিচ, এখানে যেমন হি ইজ এ থিপ বলছিল এখানে সেরকম রাম সম্বন্ধে একজন ছেলে বা লোক সম্বন্ধে বলছে সে খুব ধনী। তাহলে এখানেও কোনো ট্রানজিটিভ ভার্ব বা এমন কিছু অবজেক্ট নাই যেটাকে সাবজেক্টে চেঞ্জ করব বা সাবজেক্টকে অবজেক্টে চেঞ্জ করে ভয়েস চেঞ্জের যে নিয়ম সেই পদ্ধতি ফলো করে ভয়েস চেঞ্জ করব সেরকম গঠনটা নাই। তাহলে এক্ষেত্রে যদি এরকম থাকে তাহলে পরে দ্যাটের পরে সেই অংশটা যেমন লেখা আছে প্যাসিভ ভয়েসও সেরকমই লিখে দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়মে প্রথমে যেটা বললাম যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোরই ভয়েস চেঞ্জ করতে হবে। তো এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে ক্ষেত্র বিশেষে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কোনোটা যদি দেখো যে সেটাকে ভয়েস চেঞ্জ করা যাচ্ছে না, অথবা যদি দেখো যে সাবজেক্ট ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট এরকম কিছু নেই তাহলে সেই অংশটা অপরিবর্তনীয়ভাবে রেখে দেবে বা কোনো পরিবর্তন না করে সেটাকে দ্যাট বা যে লিঙ্কার থাকবে সেটা লেখার পরে লিখে দেবে। তাহলে এখানে তোমরা এই উদাহরণ দুটো বুঝতে পারলে নিশ্চয়ই যে পিপল বিলিভ দ্যাট হি ইজ এ থিপ। এখানে হি ইজ এ থিপ এটাকে যেহেতু প্যাসিভ ভয়েসে লেখা যায় না সেই জন্য কী করা হলো প্রথম অংশটাকে পিপল বিলিভ দ্যাট তাকে চেঞ্জ করে ইট ওয়াজ বিলিভ দ্যাট লিখে দ্যাটের পরের অংশ যা আছে সেটা লিখে দেওয়া হলো। তাহলে হি ইজ এ থিপ। ঠিক একই রকমভাবে দেখো যে দে বিলিভ দ্যাট রাম ওয়াজ ভেরি রিচ। তাহলে এটাকে দে বিলিভ দ্যাট এটাকে লিখে দেওয়া হলো কি যে ইট ওয়াজ বিলিভ দ্যাট। এবার দেখো দ্যাটের পরে যা আছে রাম ওয়াজ ভেরি রিচ এটাকে লিখে দেওয়া হলো যে রাম ওয়াজ ভেরি রিচ। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা। তো এটা গেল একটা নিয়ম। আর এক রকমভাবে লেখা যেতে পারে সেটা দেখো কি
তো এক্ষেত্রে তোমাদের বলবো যে এই নিয়ম শেখার পরে এখন আমি যে আরেকটা নিয়ম শেখাতে চলেছি, সেটা যদি তোমাদের মনে হয় যে তোমাদের গন্ডগোল হয়ে যাবে বা নিয়ম বুঝতে অসুবিধা হবে, তাহলে তোমরা এটাকে ভিডিওটাকে এখানে পজ করে বা ফরওয়ার্ড করে পরের যে আলোচনা সেটা তোমরা শুনতে পারো। তবে দেখো এবার এই বাক্যে দিয়ে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে যদি কোনো ট্যানজিটিভ ভার্ব বা অবজেক্ট না থাকে, সেক্ষেত্রে আমরা আরেকভাবে উত্তর করতে পারি। সেটা হচ্ছে কি, যে যেটা আমরা ইট ইজ বা ইট ওয়াজ দিয়ে যে ভার্ব সেটাকে বললাম, এক্ষেত্রে আমরা যে এখানে যদি দেখি যে আমরা হি ইজ দিয়ে যদি লিখতে চাই, অথবা এই ইজ যেটা দেখছো সেটাও নির্ভর করবে যে প্রশ্নের যে ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের যে ফাইনাইট ভার্ব তার যে টেন্স, সেই টেন্স অনুসারে এখানে হি এর পরে ইজ অথবা ওয়াজ লিখতে হবে। তাহলে পরে এবার দেখো যে আমাদের যে উত্তর, সেই উত্তরে যদি আমরা দেখি যে হি ইজ বা হি ওয়াজ এভাবে যদি উত্তর করি, এখানে যেমনটা তোমাদের বললাম যে হি ইজ অথবা ওয়াজ, যেটা আগের মতনই প্রশ্নের যে ভার্ব, সে ভার্বের টেন্স অনুসারে নির্ভর করবে। তাহলে এখানে দেখো যে এই অনুসারে এবার উদাহরণ যেটা আমরা আলোচনা করছি সেটাকে যদি লিখি তাহলে কি হবে। তাহলে দেখো যে এখানে যেটা উত্তর, হি দিয়ে যদি লিখি তাহলে আমাদের এখানে পিপল বিলিভ দ্যাট হি ইজ এ থিপ, এখানে বিলিভ পাস্ট টেন্সে আছে আমরা আগেই দেখলাম। তাহলে হি দিয়ে যদি লিখি তাহলে এখানে লিখবো যে হি ওয়াজ বিলিভড টু বি এ থিপ। এ ধরনের প্রশ্নকে আগেরটা যেমন বললাম সেভাবে লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো যে হি ওয়াজ বিলিভ টু বি এ থিপ। ঠিক একই রকমভাবে পরের যে বাক্য সেটাকে আমরা কি লিখবো, দেখো যে দে বিলিভ দ্যাট রাম ওয়াজ ভেরি রিচ। এখানে যেহেতু তোমাদের আগে যেমনটা বললাম যে সাবজেক্ট কি হবে এক্ষেত্রে, হি লেখার ক্ষেত্রে যেমনটা বললাম তোমাদের, তাহলে সে এখানে দ্যাটের পরে যে সাবজেক্ট থাকবে, যে প্রোনাউন থাকবে, সেটাকে এরকম বাক্য লেখার ক্ষেত্রে লিখবো। আর যদি কোনো নাউন থাকে তাহলে সেই নাউনের পার্সন নাম্বার অনুসারে যে প্রোনাউন বা নামটা থাকবে সেই নামটাকে প্রথমে লিখতে হবে। তাহলে এক্ষেত্রে প্রোনাউন আছে বলে উত্তরে হি দিয়ে শুরু করা হয়েছে, ঠিক, বা হি আছে বলে হি দিয়ে শুরু করা হয়েছে। ঠিক দ্বিতীয় উদাহরণ যেটা আলোচনা করছে, সেক্ষেত্রে দেখো যে রাম যেহেতু আছে, দ্যাটের পরে রাম আছে, সেই জন্য রামের নাম দিয়ে শুরু করা হয়েছে, যে রাম ওয়াজ বিলিভ টু বি ভেরি রিচ। তাহলে বুঝতেই পারলে যে এই ধরনের বাক্য যে দুরকমভাবে উত্তর করা যেতে পারে, যে ইট ইজ, ইট ওয়াজ দিয়ে যা ভার্ব থাকবে সে অনুসারে, অথবা যে দ্যাটের পরে যে নাম বা প্রোনাউন থাকবে সে অনুসারে প্রথমে লিখবো, যে ভার্বের টেন্স অনুসারে ইজ বা ওয়াজ যা হবে লিখবো, বা শ্যাল উইল যা থাকবে সে অনুসারে লিখবো। তারপরে দেখো যে তাহলে সাবজেক্ট দিয়ে এম ইজ আর ওয়াজ ওয়ার বা যে ভার্ব থাকবে সে অনুসারে এখানে বিলিভড আছে বলে বিলিভ ভার্ব লেখা হয়েছে, আমাদের প্রশ্নে যে ভার্ব থাকবে আমরা সেটা লিখবো। এবং তারপরে টু বি দিয়ে ভেরি রিচ। এবং এরকম ধরনের উত্তর তখনই লিখবো যদি প্রিন্সিপাল ক্লজের ভার্ব না থাকে, এবং যদি সাবঅর্ডিনেট ক্লজের যে বাক্য সেটাকে যদি ভয়েস চেঞ্জ না করা যায়, তবে আমরা এভাবে উত্তর করব। তাহলে আশা করি বুঝতে পারলে। তবে প্রিন্সিপাল ক্লজের যদি ভার্ব না থাকে, অবজেক্ট যদি না থাকে, তাহলে পরে সেটাকে এভাবে উত্তর করতে হবে, যে ইট ইজ বা ইট ওয়াজ এভাবে ব্যবহার করতে হয়। তাহলে এবার চলো যে আমরা পরের যে উদাহরণ সেগুলোতে বা যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর কিভাবে হবে আমরা আলোচনা করি। এখানে দেখো বন্ধুরা যে আমরা যে নিয়ম শিখলাম সেই অনুসারে এবার পরের যে উত্তর বা প্রশ্ন যেটা আছে তার উত্তর যদি আমরা আলোচনা করি, তাহলে পরে কি লিখবো। তাহলে এখানে দেখো যে উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এখানে আগের মতনই বিলিভ ছিল, সেখানে নো লেখা আছে, তাহলে উই নো। তাহলে আমরা আগে যেমন শিখলাম, তাহলে সে অনুসারে এখানে আমরা প্রথমেই লিখবো কি, যে এখানে যেহেতু দেখতে পাচ্ছ উই নো প্রিন্সিপাল ক্লজে অবজেক্ট নাই, তাহলে সেই জন্য এটাকে আমরা লিখবো যে ইট ইজ। এবার ইট ইজ লেখার পরে যেমন ওখানে ভার্ব দেখছিলে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম সেরকম আমরা লিখব যে নোন। তাহলে ইট ইজ আগে যেমন বিলিভ দেখলাম যে বিলিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে তেমনি ইট ইজ লিখে নো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা সেটা লিখবো। তাহলে ইট ইজ নোন। এবার আগের ভিডিওতে যেমন নোন থাকলে পরে তারপরে বাই নয় টু বসা শিখেছি, সেরকম টু বসাবো। এবার উইয়ের অবজেক্টিভ কেস আস লিখবো, তাহলে ইট ইজ নোন টু আস। এবার দেখো যে দ্যাট যেমন আছে সেরকম বসালাম। এবার যেটা সাবঅর্ডিনেট ক্লজ তার দ্যাট বাদ দিয়ে অবশিষ্ট অংশ কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এখানে আমরা পরিষ্কারভাবে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে দেখো সাবজেক্ট ডিসকভার্ড ভার্ব, অবজেক্ট হচ্ছে আমেরিকা। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম যেমন সেরকমটা আমরা কাজ করব, যে আমেরিকা এই ক্ষেত্রে সাবজেক্ট হয়ে যাবে, তাহলে আমেরিকা এবার ডিসকভার্ড পাস্ট টেন্সে আছে এবং আমেরিকা একটা নাম বলে তারপরে আমরা ইজ বসে, তো সেটা ওয়াজ হয়ে যাবে, তাহলে আমেরিকা ওয়াজ। এবার যে ডিসকভার্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হতে হয়
ডিসকভার্ড। এবার পাস্ট পার্টিসিপল ফর্ম লেখার পরে তোমরা জানো যে আমরা বাই লিখে, তাহলে সেই বাই লিখলাম। এবার বাইয়ের পরে কলম্বাস যেহেতু একটা নাম আছে, সেই জন্য সেই নামটাকে আমরা লিখে দেবো। তাহলে আশা করি তোমরা আগের যে নিয়ম আলোচনা করলাম, তো সেটা কেন আলোচনা করলাম বুঝতে পারলে, যে এরকম যদি বাক্য থাকে যেখানে প্রিন্সিপাল ক্লজে যদি অবজেক্ট না থাকে, তাহলে এভাবেই আমরা লিখবো। তাহলে এখানে দেখো যে প্রথম যে প্রশ্ন, তার যে উত্তর আমরা করলাম, এটাকে আরেকভাবে উত্তর করা যায়, সেটা কীরকম? তো প্রথমে আমরা লিখবো দ্যাট, তারপরে হচ্ছে আমেরিকা, এরপরে যেহেতু ডিসকভার্ড পাস্ট টেন্সে আছে সেই জন্য প্রথমে লিখবো ওয়াজ। এবারে ডিসকভারের পাস্ট পার্টিসিপল ফর্ম ও ডিসকভার্ড, সেটা আমরা লিখবো যে দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। অর্থাৎ এক্ষেত্রে কি করা হলো, সাবঅর্ডিনেট ক্লজ যেটা, তার ভয়েস চেঞ্জটা আগে লিখে দেওয়া হলো যে দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। এরপরে যেটা লিখবে যে ইজ নোন টু আস। তাহলে আশা করি বুঝতে পারলে যে এই যে উই নো দ্যাট কলম্বাস ডিসকভার আমেরিকা, এর দুরকমভাবে উত্তর লেখা যায়। একটা প্রথমে আলোচনা করলাম, আর পরে যেটা বললাম যে দ্যাট আমেরিকা ওয়াই ডিসকভার্ড বাই কলম্বাস, এখানে দেখতেই পাচ্ছ দ্যাট আমেরিকা ওয়াই ডিসকভার্ড বাই কলম্বাস, এটাকে প্রথমে লিখে দেওয়া হলো দে ইজ নোন টু আস। এই যে এখানে ইজ নোন টু আস, এই অংশটা এই উত্তরে পরে লিখে দেওয়া হলো। এর পরের যে প্রশ্ন আছে দেখো, সেগুলো আমরা আলোচনা করব। এবারে চারের যে প্রশ্ন, সেটা আমরা দেখব। চারের প্রশ্নতে দেখো যেটা বলছে যে উই হোপ দ্যাট উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। এখানে দেখতেই পাচ্ছ যে একের প্রশ্নের মতনই উই হোপ দ্যাট এই অংশে এই যে প্রিন্সিপাল ক্লজ উই হোপ, এখানে অবজেক্ট নাই। তাহলে এই অবজেক্ট না থাকা যে অংশটা, সেটাকে যেমনভাবে তোমাদের শেখালাম সেভাবে উত্তর করব। তাহলে দেখো যে এক্ষেত্রেও লিখবো যে হোপ যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখানে ইট লিখে ইজ লিখবো। এবার হোপের পাস্ট পার্টিসিপল ফর্ম হোপড, তাহলে ইট ইজ হোপড। এরপরে দ্যাট যেমন আছে, বাই আস কথাটা লিখতেও পারো, না লিখলেও চলে। তাহলে ইট ইজ হোপড। এরপরে দেখো যে দ্যাট লিখবো, তাহলে ইট ইজ হোপড দ্যাট হলো। এবারে দেখো যে উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, এই যে বাক্যের যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখি, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, শ্যাল ফিনিশ হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, এবং ইন টাইম যে এক্সট্রা যে আদার্স যে শব্দ সেগুলো আছে। তাহলে এই অংশটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, তাহলে কি করব, তাহলে এই অবজেক্টটা প্রথমে চলে আসবে, তাহলে দ্য ওয়ার্ক। এবার জানোই যে দ্য ওয়ার্ক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়াতে উইল বসবে। এবার উইলের পরে বি বসাতে হয়। তারপরে এবার যে ফিনিশ আছে, সেই ফিনিশ ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশ লিখব। তাহলে ইট ইজ হোপড দ্যাট দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড। এবারে যেটা অবশিষ্ট অংশ আছে সেটাকে লিখে দেবো, তাহলে ইন টাইম। তাহলে ইট ইজ হোপড দ্যাট দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড ইন টাইম। তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারলে। এবারে দেখো যে আগের নিয়ম বোঝানোর সময় যেটা তোমাদের বোঝালাম যে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টটা বাদ দিয়ে দিতে হয়, এবং সাবঅর্ডিনেট ক্লজের যে সাবজেক্ট সেটাকে মনে করলে লিখতে পারো, বা না লিখলেও কিছু অসুবিধা নেই। এক্ষেত্রে আমি যেমনটা করলাম যে ইট ইজ হোপ দ্যাট দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই আস ইন টাইম, এটাও লিখতে পারতে, বা যেটা লিখেছি আমি ইট ইজ হোপ দ্যাট দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড ইন টাইম, এরকমও লিখতে পারো। এবারে দেখো বন্ধুরা, তোমাদের আগে যেহেতু বলেছি যে আমরা যে প্রশ্ন মোট 20টা প্রশ্নের উত্তর আলোচনা করব, তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা তুলনামূলকভাবে সহজ যেগুলো সেগুলোর উত্তর আগে আলোচনা করব, তারপরে একটু কঠিন টাইপের প্রশ্নের দিকে যাব। তো সেই জন্য আমরা পরপর সিরিয়ালি উত্তর আলোচনা করব না, প্রশ্ন অনুসারে। তাহলে দেখো যে এবারে আমরা 7-এর যে প্রশ্ন সেটা দেখব যে এর উত্তর আমরা কিভাবে লিখবো। তো এখানে দেখতে পাচ্ছ যে এভরিবডি অ্যাডমিটস দ্যাট মিস্টার সেন ইজ এ জেনারেস পারসন, যে প্রত্যেকে স্বীকার করে যে মিস্টার সেন বা শ্রী সেন একজন উদার ব্যক্তি। তাহলে তোমাদের আগে যেমনটা আমি শিখিয়েছি যে এভরিবডি অ্যাডমিটস, এখানে প্রিন্সিপাল ক্লজ এবং এখানে অবজেক্ট নাই। তাহলে এরকম যদি অবজেক্টবিহীন অংশ থাকে, তাহলে সেটা লেখার যেটা নিয়ম বললাম সেরকমভাবে আমরা লিখব। তাহলে এখানে এরকমভাবে লেখো যে ইট ইজ, এবার অ্যাডমিট যে ভার্ব আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো, তাহলে ইট ইজ অ্যাডমিটেড। এবারে বাই এভরিওয়ান লেখার দরকার নেই, যে ইট ইজ অ্যাডমিটেড লিখবো। তারপরে যে দ্যাট, এবারে দেখো দ্যাটের পরে যে অংশটুকু আছে মিস্টার সেন ইজ এ জেনারেস পারসন, এখানে মিস্টার সেন সম্পর্কে বলা হচ্ছে যে উদার ব্যক্তি, কিন্তু ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইজ কাজ করছে না, যে বা যেটাকে অবজেক্ট আছে সেটাকে সাবজেক্টে চেঞ্জ করা যাবে সেরকমটাও নয়।
তাহলে এরকম ক্ষেত্রে তোমাদের বলেছি যে যা আছে সেরকমটাই লিখে দেবো। তাহলে এবার দ্যাটের পরে মিস্টার সেন ইজ এ জেনারাস পারসন। তাহলে বুঝতে পারলে যে এভরিবডি অ্যাডমিটস দ্যাট মিস্টার সেন ইজ এ জেনারাস পারসন। এরকম ধরনের যদি বাক্য থাকে যে প্রিন্সিপাল ক্লজ এরকম যদি হয়, তাহলে যেখানে অবজেক্ট নাই তাহলে সেই অংশটাকে এইভাবে আমরা লিখবো যে ইট ইজ অ্যাডমিটেড। এবং সে আগে যেমনটা বললাম সেরকমই যে ভার্ব যেটা থাকবে তার টেন্স অনুসারে এখানে ইট লেখার পরে অ্যাম ইজ আর হবে না ওয়াজ ওয়ার না কি হবে সেটা ঠিক করতে হবে। এবং তারপরে যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখে দ্যাট লিখবো। তারপরের যে সাবঅর্ডিনেট ক্লজ এর অংশ দ্যাটের পরের যে অংশটুকু সেটা যদি ভয়েস চেঞ্জ করা যায় তাহলে ভয়েস চেঞ্জ করে লিখবো, আর যদি না করা যায় তাহলে যেটুকু আছে সেটুকুকে লিখে দেবো। এরকমই আর একটা উত্তর যদি আমরা আলোচনা করি, তাহলে দেখো যে সেই প্রশ্নটা কি আছে আগে আমরা দেখি যে উই এক্সপেক্ট দ্যাট দ্য ওনার অফ দ্য হাউস উইল সেল দ্য হাউস উইদিন 2 days। যে আমরা আশা করি যে ওই বাড়ির মালিক তার বাড়িটা 2 দিনের মধ্যে বিক্রি করে দেবেন। এখানে দেখতেই পাচ্ছ তাহলে উই এক্সপেক্ট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যাতে অবজেক্ট নাই বা অবজেক্ট মিসিং বলতে পারো। তাহলে এক্ষেত্রে একই রকম ভাবে আমরা উত্তর করব যে ইট ইজ, যেহেতু এক্সপেক্ট এখানে প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ইট ইজ। এবার এক্সপেক্টের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো, তাহলে ইট ইজ এক্সপেক্টেড। এখানে বাই আস কথাটা লিখতে পারো বা না বাদ দিতেও পারো। তাহলে ইট ইজ এক্সপেক্টেড, বাই আস না লিখলেও ভুল হবে না বা লিখলেও ভুল হবে না। তাহলে ইট ইজ এক্সপেক্টেড। এবার দেখো দ্যাট তারপরের যে অংশটা আছে সেটাকে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে শনাক্ত করে তার ভয়েস চেঞ্জ করতে পারছি কিনা আমরা এবার দেখি চলো। তাহলে দেখতেই পাচ্ছ যে দ্য ওনার অফ দ্য হাউস উইল সেল দ্য হাউস। তাহলে বাড়ির মালিক দ্য ওনার অফ দ্য হাউস এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, এই অংশের সাবজেক্ট। তাহলে উইল সেল ভার্ব আর দ্য হাউস এটা হচ্ছে অবজেক্ট, আর উইদিন 2 days এটা আর একটা অবজেক্ট ধরতে পারে। দেখো যে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এবার অবজেক্ট যেটা আছে সেটাকে আমরা সাবজেক্টে চেঞ্জ করব। তাহলে দ্য হাউস, এবার এখানে উইল আছে যেহেতু এবং দ্য হাউসের পরে উইল বসে বলে উইল বসালাম। তারপরে যেমন ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম সেরকম লিখবো যে উইল বি। এবার যে সেল আছে সেই সেল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড। তাহলে ইট ইজ এক্সপেক্টেড বাই আস অথবা ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য হাউস উইল বি সোল্ড। এরপরে বাই লিখে সাবজেক্ট যেটা আছে সেটাকে লিখবো, তাহলে দ্য ওনার অফ দ্য হাউস। তাহলে সেটাকে লিখে ফেলি আমরা দ্য ওনার অফ দ্য হাউস। এবার অবশিষ্ট যে অংশটা আছে সেটাকে আমরা লিখবো যে উইদিন 2 days। যেমন তোমাদেরকে আগের ভয়েস চেঞ্জগুলোতে শিখিয়েছে সেরকম, যে এটা যদি প্রয়োজন পড়তো যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখার পরে পরে লেখাতে লিখতাম, এক্ষেত্রে যেহেতু এখানে লেখাটাই দরকার সেজন্য এখানে লিখবো যে উইদিন 2 days। তাহলে এটার উত্তর যেটা হলো আশা করি সকলে বুঝতে পারলে। যে তাহলে আশা করি বন্ধুরা যে তোমরা যে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস আমি আলোচনা করছি সেটা তোমরা বুঝতে পারছো। আর যেমনটা তোমাদের আগেও বলেছি যে তোমাদের ভালোর জন্যই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে পরে দেখবে যে তোমরা কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যাদের কাছে এতদিন কঠিন ছিল সেটা আর কঠিন থাকবে না, সহজেই উত্তর করতে পারছো। এবারে দেখো আমরা 1 নম্বরে তারপরে এখানের যে বাক্য, যে 7 নম্বরের যে বাক্য, এই যে উত্তরগুলো আলোচনা করলাম এরকমই কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছে। এই উত্তরগুলো তোমরা নিজেরা করবে, কারণ আমি যদি উত্তর করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যেমন দেখো উই নো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এর উত্তর তোমরা নিজেরা করবে। এখানে দেখতেই পাচ্ছ যে উই নো প্রিন্সিপাল ক্লজ যেখানে অবজেক্ট নাই এবং দ্য আর্থ ইজ রাউন্ড এখানে এর যে উত্তর সেটা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায় না। তাহলে তোমাদের যেমন শেখালাম সেভাবে উত্তর করবে। এবার দেখো যে একই রকমভাবে যে এই 10-এর প্রশ্নটাও যে উই নিউ হিম হোয়েন হি কেম হেয়ার, এটার উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো যে 11-এর যে প্রশ্ন দে প্রেডিক্টেড দ্যাট ইট উড রেন, দে প্রেডিক্টেড যে তারা ভবিষ্যৎবাণী করেছিল বা তারা বলেছিল। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে কি বলেছিল না বলেছিল সেটা সাবঅর্ডিনেট ক্লজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, আলাদা করে প্রিন্সিপাল ক্লজে কোনো অবজেক্ট নাই। তাহলে এই অংশটাও আমরা আগে যেরকম উত্তর করছিলাম সেভাবে উত্তর করব। তো এটাও তোমরা নিজেরাই উত্তর করবে, যে তারপরে আমাকে জানাবে যদি না পারো তখন আমি তোমাদেরকে জানাবো, অথবা এই ভিডিওর শেষে আমি উত্তরগুলো দেখিয়ে দেবো, তোমরা তখন মিলে নেবে লাস্টে যে উত্তর ঠিকঠাক তোমাদের লেখা হয়েছে কিনা। ঠিক একই রকমভাবে দেখো 12-এর যে প্রশ্ন ইউ নো দ্যাট আই ডিড দিস, এই প্রশ্ন একই রকম, ঠিক একই রকম যে এভরিবডি অ্যাডমিটস দ্যাট
বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান। এই প্রশ্ন একই রকম যেমনটা আগে আলোচনা করলাম। তাহলে এরকমভাবেই যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদেরকে উত্তর করতে হবে। এবারে তাহলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন যেগুলো আলোচনা করলাম তার মধ্যে একটা আলোচনা করে দেখাই। যে এখানে দেখতে পাচ্ছ যে এই যে প্রশ্ন 13 নম্বরের যে প্রশ্ন, এভরিবডি নোজ দ্যাট রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। এখানে দেখতে তোমরা জানো যে রেডিও মার্কনি আবিষ্কার করেছিলেন। তাহলে এখানে দেখো যে এভরিবডি নোজ দ্যাট, তাহলে এটাকে যদি আমরা আগের মতনই উত্তর করব, তো এটাকে যদিও তোমাদের আগের যে প্রশ্নগুলো বললাম যে নিজে নিজে উত্তর করবে সেরকমই, তো এখানে আমি একটা জিনিস বোঝানোর জন্য এটা উত্তর আলোচনা করছি। তাহলে এভরিবডি নোজ প্রিন্সিপাল ক্লজে অবজেক্ট নাই, তাহলে এটাকে একই রকমভাবে ইট ইজ নোন। তারপরে এবার যদি টু দিয়ে এভরিবডি লিখি তো সেরকমটা দরকার নাই, তাহলে ইট ইজ নোন দ্যাট। এবার দেখো পরের দ্যাটের পরের যে অংশটুকু সেটা দেখো প্যাসিভ ভয়েসে অলরেডি আছেই, যে রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। তাহলে এটাকে আর প্যাসিভ ভয়েসে যেহেতু আছেই এবং তাই আর ভয়েস চেঞ্জ করার দরকার নাই, এটা যা আছে সেটাই দ্যাটের পরে লিখে দেবো। তাহলে দ্যাট রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। তাহলে এই যে প্যাসিভ ভয়েসে যদি আগে থেকেই থাকে সেটা কি করতে হবে না করতে হবে সেটা বোঝানোর জন্যই আমি এই উত্তরটা তোমাদের সাথে আলোচনা করলাম। বাদবাকি একই রকমই আছে। তো এখানে যেমন দেখতে পাচ্ছ যে ইউ নো দ্যাট আই ডিড দিস, এখানটাতেও আমরা যদি উত্তর করি তাহলে পরে সেটাও একই রকমভাবে আমরা উত্তর লিখবো যে ইউ নো যেটা আছে সেটাকে আমরা এরকমভাবে লিখবো যে ইট ইজ নোন টু ইউ, যে জানোই নোনের পরে টু বসে, তাহলে ইট ইজ নোন টু ইউ দ্যাট। এবার দেখো আই ডিড দিস, এই অংশে আমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পাচ্ছি, তাহলে একে আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে দিস আগে চলে যাবে দ্যাট দিস। এবার ডিড যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য দিসের পরে আমরা ওয়াজ লিখব, দিস ওয়াজ। এবার দেখো যে ডু থেকে ডিড এসছে যার পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, এবার বাই, এবার আই এর অবজেক্টিভ ফর্ম মি লিখবো। তাহলে যেমনটা তোমাদের বরাবর বলে আসছি যে সাবঅর্ডিনেট ক্লজ এর যদি ভয়েস চেঞ্জ করা যায় তাহলে ভয়েস চেঞ্জ করব, না গেলে পরে যেমনটা আছে সেরকম লিখে দেবো। আর প্রিন্সিপাল ক্লজের যেমনটা তোমাদের কয়েকটা বাক্যে শেখালাম যে যদি অবজেক্ট না থাকে তাহলে কিভাবে লিখতে হবে সেই অনুসারে উত্তর করবে। এবারে আমরা কিছু বাক্য দেখব যেগুলো প্রায়ই বিভিন্ন পরীক্ষাতে আমাদের আসে। এরকম এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর, এই যে প্রশ্ন এখানে দেখো উই মাস্ট এন্ডিওর যে আমরা অবশ্যই সহ্য করব, যে হোয়াট উই ক্যান নট কিওর যেটার আমরা সমাধান করতে পারি না। তো এই যে অংশটা সেখানে স্পষ্টভাবে সাবজেক্ট মোডাল আছে, তারপরে ভার্বও আছে, কিন্তু কি সেটা ফ্রেজে ক্লজের আকারে দেওয়া আছে ঠিক, কিন্তু স্পষ্ট করে কোনো অবজেক্ট এখানটাতে নাই। তাহলে এ ধরনের বাক্যগুলোকে একটু অন্যভাবে উত্তর করতে হয়। যেমন দেখো এখানে প্রথমে যে এই বাক্যে যে হট আছে বা হট সহ যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে সেটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসবো যে হট। এবার দেখো যে হট লেখার পরে আমরা এই ক্যান নটটাকে লিখে দেবো। তাহলে তোমরা মডেল দিয়ে যেমন ভয়েস চেঞ্জ শিখেছো সেরকমভাবে, তাহলে হট ক্যান নট, এরপরে আমরা বি লিখবো, হট ক্যান নট বি কিওর্ড। এরপরে যে মাস্টের পরেও বি বসে তাহলে মাস্ট বি এন্ডিওর্ড। তাহলে এখানে দেখতে পেলে যে অন্যান্য বাক্যগুলোর ভয়েস চেঞ্জ যেভাবে আলোচনা করলাম এখানে সেই নিয়ম কিন্তু কাজে লাগলো না। এক্ষেত্রে এটাই করতে হবে তোমাদের যে দ্বিতীয় বাক্য যেটা আছে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ হট দিয়ে যে অংশটুকু আছে সেটাকে প্রথমে লিখবো দিয়ে, এবং এক্ষেত্রে বাই আস কথাটা লেখার দরকার নেই। তাহলে হট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। এক্ষেত্রে তোমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে বাক্যে যে কথাটা বলা হচ্ছে এবং আমাদের উত্তর যেটা লিখবো তাতে যেন মানে না পাল্টে যায়, মানেটা যেন একই রকম থাকে। তো এই টাইপের যে প্রশ্নটা আলোচনা করলাম দেখবে প্রায় পরীক্ষাতে আসে বা বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে। এবারে এরকমই আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ যে আরেকটা প্রশ্ন, পিপল সে দ্যাট ওয়ান নোজ এ ট্রি বাই ইটস ফ্রুট। তো এগুলো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, যেমন পিপল সে, এবার লোকে বলে, তো কি বলে সেটা কিন্তু ক্লজের মাধ্যমে বোঝানো হয়েছে যে দ্যাট ওয়ান নোজ এ ট্রি বাই ইটস ফ্রুট। তাহলে এই ধরনের বাক্যগুলোকে যেমন আগে শেখালাম যে ইট ইজ নোন বা ইট ওয়াজ সেড, এরকমভাবে যে লেখা শেখালাম সেভাবে এটাকে লিখবো। তাহলে পিপল সে, তাহলে এটাকে যদি লিখি তাহলে সে অনুসারে আমরা এটাকে লিখবো যে ইট ইজ সেড।
সেড। এবার এখানে বাই পিপল কথাটা আর লিখবো না, তাহলে ইট ইজ সেড হলো, তারপরে দেখো দ্যাট যেমন আছে সেরকমটাই লিখবো। তাহলে এখানে যে অংশটা আছে সেই অংশটা যদি পর্যালোচনা করি তাহলে দেখো যে ওয়ান নোজ এ ট্রি, এখানে ওয়ান হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, আর এ ট্রি হচ্ছে অবজেক্ট, এবং বাই ইটস ফ্রুট এটা আরেকটা অবজেক্ট। তাহলে এই অংশটাকে যদি আমরা এবার ভয়েস চেঞ্জ করি তাহলে পরে কি হবে সেই অনুসারে উত্তর লিখতে হবে। তাহলে দেখো যে এখানে যে এ ট্রি যে অবজেক্টটা আছে সেটাকে লিখবো, তাহলে এ ট্রি। এবার নো যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সেই জন্য আমরা এ ট্রির পরে এখানে ইজ লিখবো। এবার নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এ ট্রি ইজ নোন। তারপরে নোন লেখার পরে তোমরা যেটুকু আছে সেই অংশটুকুকে আমরা লিখে দেবো, অর্থাৎ বাই ইটস ফ্রুট যে অংশটুকু আছে সেটুকুকে আমরা লিখে দেবো। তাহলে এখানে লিখে দাও যে বাই ইটস ফ্রুট। তাহলে বুঝতে পারলো যে পিপলসে আগে যেমন আলোচনা করলাম যে অবজেক্ট না থাকলে পরে এইভাবে লিখে দিতে হয়, তাহলে সেরকমভাবে আমরা লিখে দিলাম যে ইট ইজ সেড। এবার দ্যাট, এবার দুটো ক্ষেত্রে আমরা কি করলাম সাবজেক্টকে বাদ দিলাম, যে ওয়ান আর এখানে পিপল দুটোকে বাদ দিলাম। তারপরে দেখো যে যে অংশটা আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেমনভাবে বলে দিলাম সেভাবে এটাকে সাবজেক্টে চেঞ্জ করে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা হলো যে এ ট্রি ইজ নোন। এবার তারপরে টু অন এরকম না লিখে শুধুমাত্র অবশিষ্ট যে অংশটা ছিল সেটুকুকে লিখে দিলাম যে বাই ইটস ফ্রুট। তাহলে ইট ইজ সেড দ্যাট এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট। এটা হয়ে গেল এই যে প্রশ্ন তার উত্তর। তো আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন যেগুলো একটু অন্য নিয়ম ব্যবহার করে উত্তর করা হচ্ছে সেগুলো বুঝতে পারছো, এবং যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই জানাবে। এবার তোমাদের যেমনটা বললাম যে বেশিরভাগ চাকরির পরীক্ষায় বা উঁচু ক্লাসের পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, তো এরকমই আর একটা প্রশ্ন যে দ্য রুলার্স ফরবিড দ্য প্যাসেঞ্জার্স টু ক্রস দ্য রেলওয়ে লাইন্স। এখানে দেখতেই পাচ্ছ যে রেলওয়ে সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত প্রশাসকরা আছেন তারা কি করছেন যে যাত্রীদেরকে নিষেধ করছেন যে রেল লাইন অতিক্রম করতে, ক্রস করতে। তাহলে এই ধরনের যদি বাক্য থাকে তাহলে এটা কিন্তু কখনোই কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স নয়, এটা সিম্পল সেন্টেন্সই। কারণ যেমনটা আমি আগে বলেছিলাম যে সেরকমই যে সিম্পল সেন্টেন্সের যে বাক্য, সে বাক্যের সাবজেক্ট থাকবে একটা, এবং ফাইনাইট ভার্ব থাকবে একটা, অথবা প্রেডিকেট থাকবে একটা। তাহলে দেখো এখানে দ্য রুলার্স এটা হচ্ছে সাবজেক্ট, এবং যে সাবজেক্টের সম্বন্ধে যে কথাটা বলছে যে তারা যাত্রীদেরকে রেল লাইন অতিক্রম করতে নিষেধ করে। তো সেই যে নিষেধ করে এখান থেকে দেখতে পাচ্ছ যে এই ফরবিড থেকে লাইন্স পর্যন্ত এই অংশটা দ্য রুলার্স এই সাবজেক্টের প্রেডিকেট হিসেবে কাজ করছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এই বাক্যটা সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে এই বাক্যে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে পরে কি করব, দেখো যে আগের ভয়েস চেঞ্জ যেমন আলোচনা করেছি আগের ভিডিওগুলো, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এইসবের যে বাক্য সেই ধরনের বাক্যেরই ভয়েস চেঞ্জের নিয়মে এটারও ভয়েস চেঞ্জ হবে। তাহলে দেখো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে দ্য রুলার্স, ফরবিড হচ্ছে ভার্ব, আর দ্য প্যাসেঞ্জার্স হচ্ছে অবজেক্ট, এবং টু ক্রস দ্য রেলওয়ে লাইন্স এটা কমপ্লিমেন্টের কাজ করছে, যে শাসকেরা নিষেধ করে যাত্রীদেরকে কি করতে, তো তখন বোঝাচ্ছে কমপ্লিমেন্টের দ্বারা যে রেল লাইন অতিক্রম করতে। তাহলে এর যদি আমরা উত্তর করি তাহলে একই রকমভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা চিহ্নিত করার পরে আমরা অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে দ্য প্যাসেঞ্জার্স। এবার দেখো ফরবিড এটা প্রেজেন্ট টেন্সে আছে, ফরবিডের পাস্ট ফর্ম হচ্ছে ফরবেড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ফরবিডেন। ফরবেড বানানো হচ্ছে FORBADE, ফরবেড। যে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আর আমাদের দ্য প্যাসেঞ্জার যেহেতু প্লুরাল নাম্বার সেই জন্য এখানে আর লিখবো। তাহলে দ্য প্যাসেঞ্জার্স আর। এবার ফরবিড থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা লিখবো যে ফরবিডেন, তাহলে দ্য প্যাসেঞ্জার্স আর ফরবিডেন। ফরবিডেন লেখার পরে দেখো বাই লিখবো, দিয়ে যেটা সাবজেক্ট আছে সেটাকে অবজেক্ট হিসাবে লিখবো দ্য রুলার্স। তারপরে অবশিষ্ট যে অংশটুকু থাকছে যে টু ক্রস দ্য রেলওয়ে লাইন্স সেটুকুকে লিখে দেবো, তাহলে টু ক্রস দ্য রেলওয়ে লাইন্স। তাহলে দেখো যে দ্য রুলার্স ফরবিড দ্য প্যাসেঞ্জার্স টু ক্রস দ্য রেলওয়ে লাইন্স, এর প্যাসিভ ভয়েসের উত্তর করলে এটা হবে যে দ্য প্যাসেঞ্জার্স আর ফরবিডেন বাই দ্য রুলার্স টু ক্রস দ্য রেলওয়ে লাইন্স। তো আশা করি এটা বুঝতে পারলে। তুমি আরেকটা বাক্য দেখো যে নেচার টিচ বিস্ট
টু নো দেয়ার ফ্রেন্ডস। যে প্রকৃতি, বিস্ট বলতে এখানে জন্তুদেরকে বোঝানো হয়েছে, যারা মানুষ ছাড়া অন্যান্য প্রাণী আর কি, তাদেরকে শেখায় কি করতে, যে তাদের বন্ধুকে চিনতে। তাহলে দেখো যে একই রকমভাবে আগের বাক্যের মতন এটাও সিম্পল সেন্টেন্স। যদি আমরা বিশ্লেষণ করে দেখবো যে এটা সিম্পল সেন্টেন্সই, কারণ দেখো যে এখানে দেখতেই পাচ্ছ যে নেচার এটা সাবজেক্ট, এবং এই নেচার বা প্রকৃতি সম্বন্ধে বলা হচ্ছে যে সে জন্তুদেরকে শেখায় তাদের বন্ধুকে চিনতে। তাহলে টিচ থেকে অংশটুকু নেচার এই সাবজেক্টের প্রেডিকেট, তাহলে অথবা টিচ এই একটা ফাইনাইট ভার্ব, সেই জন্য এটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স যেহেতু, তাহলে এর ভয়েস চেঞ্জও আমরা আগের যে ভয়েস চেঞ্জ করলাম সেরকমভাবে করব। তাহলে এখানে দেখো নেচার হচ্ছে সাবজেক্ট, টিচ হচ্ছে ভার্ব, আর বিস্ট হচ্ছে অবজেক্ট, এবং টু নো দেয়ার ফ্রেন্ডস এটুকু কমপ্লিমেন্টের কাজ করছে বা পরিপূরক। তো কমপ্লিমেন্টস প্রসঙ্গে বলবো, প্রকৃতি শেখায় জন্তুদেরকে। তো এটুকু যদি আমরা খালি বলি যে প্রকৃতি জন্তুদেরকে শেখায়, তাহলে দেখো বাক্য থেকে পরিষ্কার বুঝতেই পারা যাচ্ছে যে মানেটা এখানে অস্পষ্ট, যে প্রকৃতি জন্তুদের কি শেখায়। তখন এখানে বলা হচ্ছে কি যে তাদের বন্ধুকে সেটা চিনতে। তাহলে এখানে টু নো দেয়ার ফ্রেন্ডস, এটা এই যে এই অবজেক্ট, এই অবজেক্টের পরিপূরক বা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, যে প্রকৃতি জন্তুদের শেখায় যে তাদের বন্ধুদের চিনতে। তাহলে এটাকেই বলছে কমপ্লিমেন্ট। যে একটা অবজেক্ট থাকলেও সেই অবজেক্ট থাকা সত্ত্বেও যদি কোনো বাক্যের মানে পূর্ণ না হয়, তখন আর একটা কিছু অংশ দরকার হয় যেটা অবজেক্টের মানেটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করে বা বাক্যের মানেটা সম্পূর্ণ প্রকাশ করতে সহযোগিতা করে, তাকে কমপ্লিমেন্ট বলছে। তাহলে এখানে দেখো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছি আমরা, তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে লিখবো। তাহলে বিস্ট, এবার এবার টিচ থেকে তোমরা জানোই যে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট, তাহলে বিস্ট আর টট। এরপরে আমরা যেটা সাবজেক্ট আছে সেটাকে বাই দিয়ে যেমন লিখি সেরকম লিখবো, যে বাই নেচার, বাই নেচার। তারপরে যেটা অবশিষ্ট অংশ বা কমপ্লিমেন্ট যেটা, সেটাকে লিখে দেবো যে টু নো দেয়ার ফ্রেন্ডস। দিয়ে এবারে দেখো যে পরের যে দুটো বাক্য আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ কি করে হবে সেটা আমরা দেখব। তো পরের বাক্যতে তোমরা দেখতেই পাচ্ছ যে হি রোড দ্য বুক অ্যান্ড গট পাবলিশড, যে সে বইটা লিখলো এবং প্রকাশ করলো। তাহলে হি রোড দ্য বুক অ্যান্ড গট পাবলিশড, এখানে তোমাদের অনেকবার আমি আলোচনা করেছি। তো তারপরেও আরও বিস্তারিত আলোচনা করব যখন কম্পাউন্ড সেন্টেন্স আলোচনা করব। তো কম্পাউন্ড সেন্টেন্সের গঠনে জানোই যে দুটো প্রিন্সিপাল ক্লজ, অন্তত পক্ষে দুটো প্রিন্সিপাল ক্লজ লিঙ্কার দ্বারা যুক্ত থাকে, এবং দুটো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট যদি একই ব্যক্তি বা একই বস্তু হয়, তো দ্বিতীয় ক্ষেত্রে সাবজেক্টটা না লিখলেও চলে। তো এখানে দেখো যে বইকে লিখছে হি, আবার প্রকাশ করছে বা ছাপিয়ে প্রকাশ করছে কে, এই হি। তো সেই জন্য দ্বিতীয় ক্ষেত্রে সাবজেক্টটা লেখা নেই। তাহলে আমরা এখানে যদি আলাদা আলাদাভাবে যেমন কমপ্লেক্স সেন্টেন্সে দেখলাম, সেভাবেই আমরা দুটো বাক্যের ভয়েস চেঞ্জ করব। তাহলে হি রোড দ্য বুক, এ বাক্যের সাবজেক্ট হি, রোড হচ্ছে ভার্ব, আর দ্য বুক হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে আমরা অবজেক্টটাকে সাবজেক্টে লিখবো। তাহলে দ্য বুক ওয়াজ, এবার দেখো রোড এর পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, যেটা রাইট ভার্ব থেকে এসছে। তাহলে দ্য বুক ওয়াজ রিটেন। এবার আমরা এখানে বাই দিয়ে হিম লিখবো না, এখানে অ্যান্ড লিখবো। তারপরে দেখো যে যেটা আছে এ গড পাবলিশড, এরকমই লিখে দেবো যে গড পাবলিশ। তাহলে দ্য বুক ওয়াজ রিটেন, হি রোড দ্য বুক, এখান থেকে দ্য বুক ওয়াজ রিটেন। এখানে যেহেতু দুটো সাবজেক্ট একই, সেজন্য সাবজেক্টটাকে লাস্টে আমরা লিখবো একবারই। তাহলে দ্য বুক ওয়াজ রিটেন অ্যান্ড গড, এখানে অ্যান্ড গড পাবলিশ যা আছে তাই লিখে দিলাম, দিয়ে বাই দিয়ে এই হি এর যে অবজেক্টিভ ফর্ম সেটা লিখবো। তাহলে আশা করি এই কম্পাউন্ড সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ এখানে আলোচনা করলাম সেটা তোমরা বুঝতে পারলে। এবার পরের যে কম্পাউন্ড সেন্টেন্স সেটাতে আমরা দেখব যে এটাতে কি বলছে, দে লুটেড দ্য শপ অ্যান্ড টুক অ্যাওয়ে দ্য মানি, তারা দোকানটা লুট করলো এবং টাকা পয়সা নিয়ে চলে গেল। তাহলে এখানেও দেখতে পাচ্ছ যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স,
যে দে লুটেড দ্য শপ, যে তারা দোকানটা লুট করলো, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আর আগে যেমন বললাম যে দ্বিতীয় দুটো বাক্যে একই সাবজেক্ট হলে দ্বিতীয় ক্ষেত্রে সাবজেক্ট না লিখলেও চলে, তো সেই জন্য এখানে সাবজেক্টটা লেখা নাই। তো যারা দোকান লুট করবে তারাই তো টাকা পয়সা নিয়ে চলে যাবে, তো সেরকমটা এখানে হয়েছে। তাহলে এবার দেখো যে এই বাক্যের দিয়ে দে হচ্ছে সাবজেক্ট, লুটেড হচ্ছে ভার্ব, আর দ্য শপ হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে আমরা ভয়েস চেঞ্জ করি, তাহলে দ্য শপ তোমরা জানো যে আগে চলে আসবে, তাহলে দ্য শপ লুটেড পাস্ট টেন্সে আছে বলে এটা ওয়াজ হয়ে যাবে, দিয়ে এটাই পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দ্য শপ ওয়াজ লুটেড অ্যান্ড, এবারে দেখো যে দ্য টু ক্যাবে দ্য মানি, এখানে দে আছে ধরো, তাহলে দে সাবজেক্ট, টু ক্যাবে হচ্ছে ভার, আর দ্য মানি হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা এক্ষেত্রে আগে চলে আসবে, তাহলে অ্যান্ড দ্য মানি ওয়াজ টেকেন। এবার আগে যেমনটা বললাম যে ভার্বের সঙ্গে প্রিপোজিশন অ্যাডভার্ব থাকলে সেটাকেও লিখে দিতে হয়, তাহলে ওয়াজ টেকেন অ্যাওয়ে। এবার লাস্টের যে এটা আছে যে বাই দেম লিখবো, দ্য শপ ওয়াজ লুটেড অ্যান্ড দ্য মানি ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই দেম। তো এখানে যদি অনেকে হয়তো জানতে চাইবে যে যদি লুটেড বাই দেম লিখতাম তাহলে কি ভুল হতো, তো একই কথা বারবার রিপিট করা তো দরকার নেই। যেমন এখানে দেখতে পেলে যে দেটা একবারই লেখা আছে, তো সেই জন্য একবারে লাস্টে লিখে দেবে যে দ্য শপ ওয়াজ লুটেড অ্যান্ড দ্য মানি ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই দেম। ঠিক একই রকম ভাবে পরের যে প্রশ্ন আছে যে দ্য পিপল রিগার্ডেড হিম অ্যাজ অ্যান ইম্পোস্টার অ্যান্ড কল্ড হিম এ ভিলেন। তাহলে ইম্পোস্টর মানে হচ্ছে যে প্রতারক বা ঠকবাজ, আর ভিলেন জানো যে খলনায়ক। তাহলে দ্য পিপল রিগার্ডেড হিম অ্যাজ অ্যান ইম্পোস্টার, তাহলে এই যে এই বাক্যটা অ্যান্ড কল্ড হিম এ ভিলেন, একই রকমভাবে দুটো বাক্যেরই সাবজেক্ট দ্য পিপল, সেই জন্য দ্বিতীয় ক্ষেত্রে দ্য পিপল লেখা নাই। তাহলে আমরা দেখো প্রথম যে অংশটা আছে সেটাকে কি করব, তাহলে দ্য পিপল রিগার্ডেড হিম অ্যাজ অ্যান ইম্পোস্টার। তাহলে এই যে এই অংশটা দেয়া আছে ইম্পোস্টার পর্যন্ত, এখানে দেখো হিম হচ্ছে অবজেক্ট, তাহলে এটাকে আমরা সাবজেক্টে লিখবো। তাহলে হি, এখানে হি লেখার পরে ওয়াজ লিখবো, যেহেতু রিগার্ডেড পাস্ট টেন্সে আছে, তাহলে হি ওয়াজ। এবার রিগার্ডেড, তারপরে কি হিসাবে তাকে মনে করা হতো, যে অ্যাজ অ্যান ইম্পোস্টার, যে প্রতারক হিসাবে, তাহলে অ্যাজ অ্যান, এবার ইম্পোস্টার যেমন আছে সেরকম লিখে দাও, হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইম্পোস্টার। পরে দেখো যে অ্যান্ড যেমন আছে সেরকম লিখবো অ্যান্ড। এবার এখানে দেখো যে সাবজেক্ট যেমন দ্য পিপল একবার লেখা আছে, তোমাদের আগের বাক্য দুটোতে যেমন শেখালাম যে সাবজেক্টকে একবারই লিখবো, সেরকম অবজেক্টটাকেও দুবার লেখার দরকার নাই। যেমন দেখো এখানে হিম, আবার এখানে হিম দুবার আছে, সেহেতু একবারই লিখবো। তাহলে হি ওয়াজ অবজেক্টের যে সাবজেক্টিভ ফর্ম, মানে এখানে যে আবার অ্যান্ড এর পরে হি ওয়াজ কল্ড এইভাবে লিখবো না, যে শুধুমাত্র এরকম লিখে দেবে যে অ্যান্ড ওয়াজ কল্ড এ ভিলেন। তাহলে হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইম্পোস্টার অ্যান্ড, এবার এই যেটা লিখেছি হি ওয়াজ রিগার্ডেড, এটাতে হিটা বাদ দিয়ে শুধু লিখলাম ওয়াজ কল্ড এ ভিলেন। এখানে অ্যান ইম্পোস্টার সেরকম এ ভিলেন দিয়ে লাস্টে গলাতে বাই, এবার দ্য পিপল কথাটা লিখে দেবো। তাহলে তিনটে যে কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করলাম তাতেও নিশ্চয়ই বুঝতে পারলে যে কিভাবে কি উত্তর করতে হবে। তাহলে এক্ষেত্রে মনে রাখবে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যে সাবজেক্ট অথবা অবজেক্ট যদি দুটো বা তিনটে প্রিন্সিপাল ক্লজ থাকে তো সব ক্ষেত্রে লেখার দরকার নাই যে একবার ব্যবহার করব। আর যদি একের বেশিবার ব্যবহার করে সেটাও ভুল নয়। এটা যদি আমরা লিখতাম যে হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইম্পোস্টার বাই দ্য পিপল অ্যান্ড হি ওয়াজ কল্ড এ ভিলেন বাই দ্য পিপল, ভুল হতো না। তবে এরকম লেখাটাই ভালো যে একবার করেই ব্যবহার করার। আশা করি এই ভিডিও দেখার পর থেকে তোমাদের সেই ভীতি দূর হবে এবং ভিডিওটা ভালো করে লক্ষ্য করবে। এবং তোমাদের যেমনটা বলি যে প্রতিটা ভিডিও দেখার আগে যেহেতু ভিডিওর সামনে যে থাম্বনেল থাকে সেটা দেখে তোমরা বুঝতে পারো যে এটা কী বিষয়ের ভিডিও আছে, তো সেই অনুসারে তোমরা খাতা বই নিয়ে রেডি হয়ে ভিডিও দেখতে বসছো আশা করি, এবং অবশ্যই বসবে এবং একই রকম প্রশ্ন দেখে অবশ্যই প্র্যাকটিস করবে। আর আজকের ভিডিওতে আমি যে কটা প্রশ্ন তোমাদের জন্য ছেড়ে রাখলাম তার যে উত্তরগুলো হবে সেটা এরকম।
এই প্রশ্নটা তো এই প্রশ্নের উত্তর দেখার পাশাপাশি যারা যখন প্রশ্নগুলো দেখিয়েছিলাম ভিডিও থামিয়ে যারা উত্তর করেছিল এখন তারা আশা করি মিলিয়ে নিবে এবং আমি এটা আশা করব যে নিশ্চয়ই তোমাদের উত্তরগুলো ঠিক হবে। তো দেখো যে 9-এর যে প্রশ্ন যেগুলো আমি বাকি রেখেছিলাম তার উত্তরগুলো এরকম। তো ইট ইজ নোন টু আস দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, উই নো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এখানে ইট ইজ নোন টু আস দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। ঠিক একই রকমভাবে উই নিউ হিম হোয়েন হি কেম হেয়ার, তাহলে হি ওয়াজ নোন টু আস হোয়েন হি কেম হেয়ার। এটা হচ্ছে 10-এর প্রশ্নের উত্তর। দে প্রেডিক্টেড দ্যাট ইট উড রেন, তো এটার উত্তর হবে এরকম, ইট ওয়াজ প্রেডিক্টেড দ্যাট ইট উড রেন। ঠিক একই রকমভাবে যেমন দেখো যে এভরিবডি অ্যাডমিটস দ্যাট বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান, এই যে প্রশ্ন তাহলে এটা ইট ইজ অ্যাডমিটেড, অ্যাডমিট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাডমিটেড, তাহলে ইট ইজ অ্যাডমিটেড দ্যাট বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান। এখানে এই বাক্যগুলো বলেছিলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্টে ব্যবহার করে এটাকে ভয়েস চেঞ্জ করা যায় না, সেক্ষেত্রে যেমন আছে সেরকম লিখে দেবো, তো সেরকমই লেখা হয়েছে। পাশাপাশি এটাও বলবো তোমরা অনেক ক্ষেত্রে তো হয়তো দেখলে যে উত্তর লিখতে গিয়ে আমি বাই দিয়ে যে সাবজেক্ট সেটা লিখলাম, যেমন ধরো এখানটাতে আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট দ্য বুক উড বি বট বাই হিম, এখানে যেমন অবজেক্ট লিখেছি। তো যদি কোনো ক্ষেত্রে অবজেক্ট লেখা যায় বা কেউ যদি দুটো ক্ষেত্রে অবজেক্ট লেখো তাহলে ভুল কিছু নয়। তো সব থেকে ভালো হয় যে বাক্যের মানে অনুসারে যেটা শুনতে ভালো লাগবে সেই অনুসারে লিখলে চলবে। তো শুধু যে লিখলে বলে যে ভুল হবে তা নয়, আবার না লিখলেও যে ভুল হবে সেটা নয়, তবে যে ক্ষেত্রে প্রয়োজন, যেমন আমি শেষের কম্পাউন্ড সেন্টেন্সের বাক্যগুলোই তোমাদের শেখালাম যে কিভাবে সাবজেক্ট কোথায় লিখবে বা বাই দিয়ে যেটা অবজেক্ট হবে সেটা কোথায় লিখবো তোমাদের শেখালাম, সেই অনুসারেও লিখতে পারো। তো আশা করি আজকের এই ভিডিও দেখার পর থেকে তোমরা এবার তোমাদের কাজ ঠিক মতন করবে এবং যতগুলো ভিডিও আমি আপলোড করেছি যে কোনো বিষয়ের সেগুলো তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে সেই অনুসারে প্রশ্ন দেখে। পাশাপাশি যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পরে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিও কেমন লেগেছে না লেগেছে সে বিষয়ে লাইক ডিসলাইক কমেন্ট কিছু করবে। যদি খারাপ লাগে তো ডিসলাইকও অবশ্য করবে, তাতে যাতে আমি এটুকু আমার মধ্যে একটা আগ্রহ আসে যে কারোর ভালো লেগেছে বা খারাপ লেগেছে এই জন্য তাহলে আরও ভালো করতে হবে, সে আগ্রহটুকু যাতে আমার ক্ষেত্রে আসে। কারণ তোমাদের যে কোনো প্রতিক্রিয়া সে লাইক হোক বা ডিসলাইক হোক যা খুশি দিবে, তাহলে পরে আমারও তোমাদের জন্য কাজ করতে ভালো লাগবে। তো সকলেরই আবার মঙ্গল কামনা করে যে সকলে খুবই ভালো থাকো এবং সতর্ক থেকো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে।